সালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 এর ছোট বন্ধুরা যারা আছো, তোমাদের বেসিক বিল্ডিং ক্লাসের উপরে গত পরশুদিন রাত 9টা হতে গতকালকে রাত 9টা পর্যন্ত একটা এক্সাম চলে গিয়েছে। এক্সামে অনেকেই অংশগ্রহণ করেছো, অনেকে অংশগ্রহণ করনি। ভয়ের কারণে হয়তো বা অনেকের প্রিপারেশন খুব মন মতো ছিল না। তো যাই হোক, তোমাদের আজকে এই ক্লাসে আমরা দেখব যে আমাদের যে 20টি প্রশ্ন ছিল সেই 20টি প্রশ্ন কিভাবে সমাধান করা যায়। অনেকের মনে প্রশ্ন আছে যে প্রশ্নে হয়তো একটা ভুল আছে। হ্যাঁ, প্রশ্ন একটা একটা প্রশ্ন একটু ভুল ছিল, আর বাকি সবগুলা প্রশ্নই ঠিক আছে। বাকি প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্নতে অনেকের একটু সমস্যা হয়েছে, কিছু কিছু প্রশ্নতে আহ, আহ, অনেকে পেরে গিয়েছো, তাদের খুব বেশি সমস্যা হয়নি। তো আমরা আজকের ক্লাসে দেখবো যে যে সকল প্রশ্নগুলো একটু কনফিউজিং ছিল সেটা আমরা সলভ করে দেওয়ার। তো ক্লাসটা শুরু করার আগে আমাদের যে প্রোগ্রামের যে সকল পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো নিয়ে, তো যেটা বলছিলাম যে অনেকের এই প্রোগ্রামে যে সকল এক্সাম সামনে আসবে প্রত্যেকটা এক্সামে তোমাদের কিছু দিক নির্দেশনা আমি একটু দিতে চাচ্ছি। তো এক্সামগুলো সম্পর্কে যেটা বলবো যে প্রত্যেকটা এক্সাম সামনে যেগুলো তোমরা দিবা, প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি ক্লাস করলা, নোট করলা, পিডিএফ গুলো পড়ে ফেললা, কিন্তু তুমি যদি এক্সামই না দাও তাহলে তুমি আসলে যাচাই করতে পারবা না যে তোমার কতটুকু প্রিপারেশন কমপ্লিট হয়েছে। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা ক্লাসগুলো পরে অবশ্যই এক্সামে পার্টিসিপেট করবে। প্রত্যেকটা এক্সামে কোথায় কি সমস্যা, কি জয়েন করতে পারছো না, তার জন্য কিন্তু আমরা সার্বক্ষণিক সহায়তা করেছি। যারা এক্সামে পার্টিসিপেট করেছে তাদেরকে একটু জিজ্ঞাসা করলে তোমরা জানতে পারবা যে তারা এক্সামের ব্যাপারে আমাদের থেকে অনেকটুকু সহায়তা পেয়েছে। তাই তোমাদেরকেও বলবো তোমরা অবশ্যই এক্সামগুলোতে অংশগ্রহণ করবে। আর আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে এই এক্সামটা আসলে একটা জাস্ট আমাদের একটা স্টার্টার প্যাক বলা যায়, কারণ আমাদের বেসিক বিল্ডিং ক্লাসে কিন্তু আমাদের আহামরি তেমন কিছু পড়ানো হয়নি। কিছু কিছু কনসেপ্টে বা তাদের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে, তাদের পরিচয় তোমাদের সাথে করে দেওয়া হয়েছে। তাই এই সকল টপিকের উপরে তোমরা যে এক্সামটা দিয়েছো সেই এক্সামটা কিন্তু আসলে আমরা চেয়েছি যতটা সহজ রাখা যায়, এবং আমরা সর্বোচ্চ সহজ রাখার চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইয়াদের বিভিন্ন স্লাইড থেকে এসেছে। তাই আমরা আমাদের কাছে মনে হয়েছে যে এই পরীক্ষাতে যেহেতু প্রশ্নগুলো খুব সহজ ছিল, তাই অনেকেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। দ্যাটস ওয়াই আমরা চিন্তা করেছি আমাদের আগামীতে, অর্থাৎ আমাদের ক্লাসগুলো যখন নিয়মিতভাবে শুরু হয়ে যাবে আগামী আমাদের হচ্ছে বুধবার থেকে, যেহেতু তোমরা জানো আজকে এটা ট্র্যাজেডিক কারণে আমরা ক্লাস অফ রেখেছি। তাই আগামী বুধবার থেকে এক্সাম গুলো হওয়ার পরে যখন আমাদের রেগুলার সাইকেলের যে সকল এক্সাম গুলো হবে সেই এক্সাম গুলোতে আমাদের যারা ভালো করবে তাদেরকে আমরা আকর্ষণীয় পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। তাই এই এক্সামটা অনেকে অংশগ্রহণ করো নাই, অনেকে অংশগ্রহণ করেছো। তাই সবার প্রতি রিকোয়েস্ট সামনের এক্সাম গুলোতে অবশ্যই যেন অংশগ্রহণ করো, কারণ এতে করে যত বেশি অংশগ্রহণ হবে এক্সামটা তত বেশি কম্পিটিটিভ হবে। যত বেশি কম্পিটিটিভ হবে তত বেশি যারা আসলেই যোগ্যতা সম্পন্ন তারা কিন্তু পুরস্কার পেয়ে যাবে। তো এতটুকু তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট ছিল যে অবশ্যই অবশ্যই এক্সামগুলোতে অংশগ্রহণ করো। এতে করে তুমি তোমার প্রস্তুতি সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া পাবে। তো দেরি না করে চলো আমরা সলভে চলে যাই। আশা রাখি তোমরা হচ্ছে আমার ডিসপ্লেটা দেখতে পারছো। তো আমাদের পরীক্ষার একদম শুরুর দিকের প্রশ্নটাতে চলে যাই, যেটা আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নতে আমরা একটু লক্ষ্য করি, আমাদের বেসিক বিল্ডিং এক্সামের যে ফার্স্ট প্রশ্নটা ছিল সেটা ছিল এরকম যে এক এটিএম চাপ এর সমতুল্য চাপ নিচের কোনটি। সমতুল্য চাপ বলেছে মানে এক এটিএম চাপ বলতে যা বোঝায় নিচের 4টা অপশনের একটা অপশন দ্বারা ততটাই চাপ বোঝায়। তো তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের ফার্স্ট যে বেসিক বিল্ডিং ক্লাসটা ছিল সেখানে তোমাদের প্রিয় সৈকত ভাই যখন তোমাদেরকে পড়িয়েছিলেন তখন উনি বলে দিয়েছিল যে এক এটিএম এর সমতুল্য চাপগুলো কি কি হতে পারে। তো তার মধ্যে আমি যদি সেই জিনিসটা একটু রিভাইট মানে তোমাকে একটু আবার একটু লিখে দিই, তাহলে আমি লিখতে পারি যে এক এটিএম এর ইকুইভ্যালেন্ট বা এক এটিএম এর সমান চাপ বলতে বোঝায় যে 101325 প্যাসকেলকে বোঝায়। এই 1 এটিএম দ্বারা 1013
নিউটন মিটার ইনভার্স টু কে বোঝায়। এই একই টাইমের সমতুল্য 101.325 কিলোপ্যাসকেলকেও বোঝায়। এটার সমতুল্য 760 মিলিমিটার পারদচাপ বা এইচজি বা মার্কারি বোঝায়। আর এটার মানেই কিন্তু 760 টরকে বোঝায়। এটা মানে হচ্ছে তোমার 76 সেন্টিমিটার মার্কারিকে বোঝায়। সেই সেন্টিমিটার থেকে যদি আমি 100 দ্বারা ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি 0.76 মিটার এইচজিও পাচ্ছি। এটার ইকুইভ্যালেন্ট যদি আমি মার্কারির জায়গায় আমি যদি আহ, আমার চাপীয় পদার্থ হিসেবে পানি কিনেই, সেক্ষেত্রে উচ্চতাটা হবে 10.32 মিটার এইচজি। এবং সর্বশেষ হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিট, এটা এটা অনেক খুবই পরিচিত, সেটা হচ্ছে 14.69 পিএসআই। ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজে এটাকে চাপের একক হিসেবে ধরা হয়। তা আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে কাঙ্ক্ষিত ও অপশনটা এই চারটা অপশনের মধ্যে লুকিয়ে আছে, তার মধ্যে কিন্তু সেটা হচ্ছে এটা, এই যে 760 টর, সরি 760 মিলিমিটার না, 760 টর। এটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু তাকাই তাহলে আমাদের অপশন সি তে ছিল 760 টর। তো আশা রাখি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা খুবই ইজি একটা প্রশ্ন ছিল। তো আমরা লিখতে পারি 1 ATM এর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার 760 টর। তো এটা হচ্ছে আমার অপশন সি হবে অ্যান্সার। আশা রাখি অনেকে প্রশ্নটা পেরেছো, যারা পারোনি কোনো সমস্যা নেই, তোমরা শিখে ফেললা। এবং শুধুমাত্র এখন থেকে যেহেতু ইন্টারমিডিয়েট উঠে গিয়েছো, তোমার মধ্যে যথেষ্ট পরিপক্কতা চলে এসেছে। দ্যাটস ওয়াই শুধুমাত্র অপশন সি কেন উত্তর হলো সেটা যেমন শিখতে হবে, একই সাথে কেন ABD হলো না সেটা সম্পর্কে তোমাকে যথেষ্ট ধারণা থাকতে হবে। এবং এই যে অপশন সি অ্যান্সার হলো, কেবল কি অপশন সি উত্তর এই দুনিয়াতে, আর কোনো কি উত্তর হতে পারে না? অবশ্যই হতে পারে। কি কি হতে পারে সেটা আমরা কিন্তু এখানে দেখিয়ে দিলাম। আশা রাখি বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যদি যাই, তো এখানে লেখা ছিল যে বলের সিজিএস একক কোনটি। তো তো বলের এককে বা সরি এককে সমাচার ক্লাসটিতে তোমাদের প্রিয় সৈকত ভাই বলেছিল অনেকগুলো মৌলিক এককের বা যৌগিক এককের, যেগুলো খুব পরিচিত সুপরিচিত, সেগুলোর এসআই এবং সিজিএস এবং আমরা সাধারণত ব্যবহৃত করি যে সকল এককগুলো, সেগুলো সেগুলো লিখে দিয়েছিল। তো সেখানে ভাইয়া কিন্তু বলে দিয়েছিল যে বলের, আমি যদি এককগুলো লিখতে চাই তাহলে বলতে পারি বলের এসআই একক কি। বলের এসআই একক হচ্ছে আমার, বলের এসআই একক এটা হবে আমার হচ্ছে নিউটন। বলের সিজিএস একক, সিজিএস একক এটা হচ্ছে আমার ডাইন। এটা হবে আমার উত্তর, ডাইন। তো ভাইয়া একটা জিনিস তোমাকে পড়ায়নি, কারণ ওটা আমরা কেমিস্ট্রিতে তেমন বেশি ব্যবহার করি না। কিন্তু ফিজিক্সে অনেক ক্ষেত্রে বলের আরেকটা একক আমরা সাধারণত ব্যবহার করি, সেটা আমরা এফপিএস মেথড, অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড যে মেথডটা, এফপিএস মেথডে আমরা বলের একককে পাউন্ডাল হিসেবে কাউন্ট করি, পাউন্ডাল। তো এটা একটা অতিরিক্ত তথ্য, কারণ পরীক্ষার হলে বা প্রশ্নতে দেখো অপশন সি তে পাউন্ডাল ছিল। তো অনেকে ভুলে পাউন্ডাল দিয়ে ফেলতে পারো, কিন্তু পাউন্ডাল আসলে সিজিএস একক না। পাউন্ডাল সিজিএস একক না, বরং সিজিএস একক হচ্ছে আমার ডাইন হবে আমার উত্তর। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে ডাইন। আমার পাউন্ডাল হচ্ছে বলের এফপিএস একক, সিজিএস একক না। ওকে, এবার আমরা থার্ড প্রশ্নতে যাই। তো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন প্রবেশের অগ্রাধিকার বিবেচনায় নিচের কোন উপশক্তি স্তর প্রাধান্য পাবে। এখানে এই প্রশ্নটাতে আমি সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই প্রশ্নটা মেক করার বেলায় আমি একটু মানে ভুলবশত প্রশ্নটা হয়ে গিয়েছিল, যার কারণে উত্তরপত্রতে উত্তর গিয়েছে 4S, আসলে উত্তর হবে 3S। তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী। তো 3S কেন, তোমরা ছোটবেলায় ক্লাস 9-10 অলরেডি তোমরা আহ্বাও নীতি পড়ে এসেছো। আহ্বাও নীতির একটা মত অনুসারে তোমাদের প্রিয় এআর ভাইয়া তোমাদের ক্লাসে পড়িয়েছিল যে আহ্বাও নীতি কি। ভাইয়া কিন্তু পড়িয়েছিল যে তোমার আব্বাও নীতি অনুসারে ভাইয়া পড়িয়েছিল যে একটা ইলেকট্রন কোন মানে কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে, সেটা আসলে ওই উপশক্তি স্তরের এন এবং এল এর যোগফলের উপর নির্ভর করে।
সেটা নির্ভর করে ওই উপশক্তি স্তরের এন এবং ওই উপশক্তি স্তরের এল এর মানের যোগফলের উপরে। এবার যদি এমন হয়ে যায় দুটি উপশক্তি স্তরের এন এবং এল এর মান সমান হয়ে গিয়েছে, সেখানে বিবেচনা বিষয় দাঁড়াবে এন। তো এন এবং এলটা কিভাবে নির্ভর করে একটু বলি। আবহ নীতি অনুসারে বলে যে যে উপশক্তি স্তরের এন এবং এল এর মান যত বেশি, সেই উপশক্তি স্তরকে বেশি শক্তিশালী উপশক্তি স্তর হিসেবে চিন্তা করা হয়। আর ইলেকট্রন সাধারণত আগে কম শক্তি উপশক্তি স্তরে প্রবেশ করে, এরপরে বেশি শক্তির উপশক্তি স্তরে প্রবেশ করে। তো আমরা যদি সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তোমার হচ্ছে আহ, আমি যদি চিন্তা করি তাহলে এখানে আহ, যে এন, থ্রি এস এর এন এবং এল এর মান আসে, থ্রি এর ক্ষেত্রে আসবে এন এর মান থ্রি, আর এল এর ক্ষেত্রে আসবে ওয়ান, যেটা যোগফল দাঁড়াবে ফোর। এটা হচ্ছে থ্রি এস এর ক্ষেত্রে দাঁড়াবে ফোর। তারপরে টু ডি তো কোনো এক্সিস্টেন্স নাই, সেহেতু এটা প্রথমে বাদ হয়ে গেল। তারপরে রয়েছে ফোর এস, ফোর এস এর ক্ষেত্রে হচ্ছে ফোর প্লাস জিরো, সেটার যোগফল দিন শেষে ফোরই থাকছে। আর থ্রি পির ক্ষেত্রে তোমার সেটা হচ্ছে তিন যোগ এক অর্থাৎ চার। তো সেটাকেও বিবেচনায় আনা যায়, কিন্তু এখানে যদি আমি দেখি যে এখানে তিনটা উপশক্তি স্তরের যোগফল সমান হয়ে গেছে, থ্রি এস, ফোর এস, থ্রি পি, সবারই চার চার করে। তাহলে সেক্ষেত্রে কোনটিতে আগে প্রবেশ করবে? তো সেক্ষেত্রে আমরা দেখব কার এন এর মান কম। যার এন এর মান কম হবে সেটিতেই ইলেকট্রন কিন্তু আগে প্রবেশ করবে। এবং সেজন্য তো আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে যে আমার থ্রি এস এর মধ্যে এন প্লাস এল এর মান সমান হলেও সেখানে এন এর মান কিন্তু কম। যেহেতু এন এর মান কম, সেহেতু এখানে এই ইলেকট্রনটা থ্রি এস এ প্রবেশ করবে সবার আগে। তো উত্তরটা থ্রি এস হওয়ার কথা ছিল, বাট ভুলে ফোর এস হয়ে গিয়েছে। সেটার জন্য আমি তো ক্ষমা প্রার্থী। এটা অটোমেটিক সবাই নাম্বার পাবে, সবার অ্যান্সার শিটে ভুল এসেছে, কিন্তু এটা সবাই পেরেছে বলে আমি ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নেতে যদি চলে যাই, তো সেখানে বলা হচ্ছে যে পর্যায় সারণীর গ্রুপ একের ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? তো প্রথমে এখানে চিন্তা করতে হবে গ্রুপ একের ধাতব হাইড্রাইড। তো গ্রুপ একে কারা আছে? হাইড্রোজেন যেহেতু ধাতু না, তাহলে সে প্রথমে বাদ হয়ে গিয়েছে। তো গ্রুপ একের হাইড্রোজেন থাকলেও সেটা ধাতু না হতে সে বাদ। তো আমি চিন্তা করতে পারি সোডিয়ামের কথা। তো বলা হয়েছে ধাতব হাইড্রাইড, যদি সেই ধাতুটা সোডিয়াম হয় তাহলে সেটা অবশ্যই হবে সোডিয়াম হাইড্রাইড। তাহলে তোমরা যদি জারণ সংখ্যা বা জারণ মানের উপরে তোমাদের প্রিয় ডিডিটি ভাই এর যে ক্লাসটি দেখেছো, বা বাদল ভাই যে ক্লাসটা দেখেছো, সেই ক্লাসে কিন্তু ভাইয়া বলে দিয়েছিলেন যে ধাতব হাইড্রাইডে সোডিয়ামের অ্যাজ অলওয়েজ জারণ মান প্লাস ওয়ান হবে। তাহলে অবশ্যই হাইড্রোজেনের মাইনাস ওয়ান হতেই হবে। তাহলেই কেবল এদের যোগফল অর্থাৎ এই পুরো যৌগের জারণ মান শূন্য হবে। কারণ আমরা জানি যে একটা যৌগের জারণ মানের মান কত হতে হয়? শূন্য হতে হয়। তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এখানে অবশ্যই একটা ধাতব হাইড্রাইড, যেটা কিনা গ্রুপ একের সাথে বিলং করে, সেটা অবশ্যই হাইড্রোজেনের জারণ মান মাইনাস ওয়ান হবে। আশা রাখি বুঝতে পেরেছো। তো এটার উত্তর হবে বি, এবং এটা অনেকেই পেরেছো। যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আর যারা পারোনি তারা এখন শিখে ফেললা, এবং আশা রাখি কখনোই আর এটা ভুল হবে না। আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। তো এখানে একটা চমৎকার প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখো একটা জটিল আয়ন দেওয়া আছে। তোমরা যদি তোমাদের ডিটিডি ভাইয়ের ক্লাসটা করে থাকো তাহলে সেখানে তোমরা জটিল আয়ন সম্পর্কে ধারণা পেয়েছো। থার্ড ব্রেকেট থাকতে জটিল আয়ন হবে এরকম না, বাট আপাতত তুমি যেহেতু এখনো মাত্র স্টার্ট করছো, তো তুমি অ্যাটলিস্ট এটা দেখে এখানে একটা ধারণা করেই ফেলেছো যে এটা একটা জটিল আয়ন। যে এখানে ভিতরে একটা কোবাল্ট আছে, এখানে এনএস থ্রি আছে, আর বাইরে এদেরকে হোল ব্রেকেট সিক্স আছে, এবং এখানে লেখা আছে থ্রি প্লাস। তো এটা দিয়ে তোমাকে বললো যে এখানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত। তো প্রথম প্রশ্ন তোমার মাথায় আসতে পারে কেন্দ্রীয় পরমাণুকে, সেটা যদি তুমি নাই আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি বের করতে পারবা না। তো দেখো, একটা কথা মনে রাখবা যে জটিল আয়ন বা জটিল যৌগের ভিতরে কেন্দ্রীয় পরমাণু সাধারণত অবস্থান্তর মৌল যারা, তারা হয়ে থাকে। আমরা যখন তোমাদের ইন্টারমিডিয়েটের প্রথম পত্র, কেমিস্ট্রি প্রথম পত্রতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অধ্যায়টা পড়বো, সেখানে কিন্তু তোমরা যখন একটা চ্যাপ অংশই রয়েছে যে জটিল যৌগ সম্পর্কে পড়ানো হয়, সেটা কিন্তু ডি ব্লকস্থ অবস্থিত তোমার অবস্থান্তর মৌলদের একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে এগুলো পড়ানো হয়।
তো সেখানে কিন্তু দেখান বলাই আছে যে অবস্থান্তর মৌলগুলো সাধারণত আমার কেন্দ্রীয় পরমাণু হয়। অর্থাৎ এখানে এই যৌগটাতে কেন্দ্রীয় পরমাণু অবশ্যই কোবাল্টকেই হতে হবে। NH3 কিন্তু কেন্দ্রীয় পরমাণু না, বা নাইট্রোজেন বা হাইড্রোজেন কেউ কেন্দ্রীয় পরমাণু না। তো এখান থেকে আমি বুঝতে পারলাম যেহেতু এই যৌগটার শেষে +3 আছে, তাহলে এই যৌগটাতে সবার জারণ মানের যে যোগফল সেটা কিন্তু অবশ্যই +3 হবে, এটা নিয়ে কোনো আমাদের ডাউট নেই। এবার কোবাল্টের জারণ মানটাই আমার বের করা মূল উদ্দেশ্য, কিন্তু কোবাল্টের জারণ মান কত সেটা কিন্তু আমি জানি না। আমি ধরে নিচ্ছি কোবাল্টের জারণ মান হচ্ছে এক্স। এবার এক্স এর সাথে জারণ মান যোগ করতে হবে পুরো NH3, একটা নয়, বরং 6টা NH3-র জারণ মানকে যোগ করতে হবে। আমি 6 দিয়ে NH3-র জারণ মানকে গুণ দেব। এবার একটু বুঝাই, NH3 কিন্তু একটা পরিপূর্ণ যৌগ। একটা পরিপূর্ণ যৌগের জারণ মান অবশ্যই শূন্য হবে। যেহেতু একটা NH3-র মান শূন্য, তাই 6টা NH3 এর জারণ মানের যোগফলও কিন্তু শূন্যই হবে। তো এখানে আমি যদি শূন্য বসিয়ে দিই, তাহলে 6 আর শূন্য গুণ হয়ে শূন্য হয়ে গেল, আর রয়ে গেল শুধুমাত্র এক্স, আর এখানে রয়ে গেল +3। তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে আমার কেন্দ্রীয় পরমাণু কোবাল্টের জারণ মান কিন্তু +3 হবে। তাহলে এই প্রশ্নটা আশা রাখি বুঝতে পেরেছো। আমরা যদি নেক্সট প্রশ্নতে যাই, এখানে একটা চমৎকার প্রশ্ন দেওয়া আছে, 6 নম্বর প্রশ্নটা। এটা অনেকে বুঝতে পারোনি। এখানে তোমাদের ডিডি ভাই কিন্তু খুব চমৎকার করে বুঝিয়ে দিয়েছিল। উনি বলেছিল যে আহ, প্রশ্নে যদি আহ, কি থাকলে কি করা লাগে। তাও আমি একটু জেনারেল ওয়েতে এটাকে একটু করে দেখাই। এখানে সালফারের বলে দিয়েছে দুটি জারণমান প্রদর্শন করে। তো সালফারের একটি জারণমান যদি প্রদর্শন করে তাহলে সেটা +2.5 হবে এই প্রশ্নতে, মানে এই যৌগের ক্ষেত্রে। কিভাবে হবে একটু দেখে নিই। আমি ধরেই নিচ্ছি যে সালফারের জারণমান এখানে কত আমি জানি না। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম সোডিয়ামের তো অ্যাজ ইউজুয়াল জারণমান +1 হয়ে থাকে। তাই যেহেতু দুইটা সোডিয়াম আছে তাই লিখলাম +1 × 2। সালফারের কত আমি জানি না, তাই 4 × X লিখে দিলাম। আর অক্সিজেন হচ্ছে 6টা, যেটা -2 এজ অলওয়েজ হয়, 6 দ্বারা গুণ করে দিলাম। এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করো, তাহলে তুমি দেখতে পাবে এখানে আসলো 2, এখানে আসলো 4x, এখানে আসলো -12। আমি যদি আরেকটু ফার্দার কাজ করি, তাহলে -12কে যদি আমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, 4x কে যদি রেখে দিই, তাহলে এটা হয়ে যাবে 12 - 2। তাহলে এখানে ফাইনালি এক্স ইজ ইকুয়াল টু থাকছে 10/4। আর 10কে 4 দ্বারা ভাগ করলে আমরা জানি 2.5 আসবে। যদি সালফার একক জারণ মান প্রদর্শন করতো তাহলে এটা অবশ্যই +2.5ই হতো। কিন্তু এখানে আমি যদি এই যৌগটা লুইস ডট স্ট্রাকচার না জানি, তাহলে কিন্তু আসলে বলতে পারছি না সালফার এখানে দুইটা জারণ মান প্রদর্শন করে। কিভাবে করে একটু দেখি। দেখো, আমি যদি, এখনো তোমরা আসলে লুইস ডট স্ট্রাকচার আঁকা শিখো নাই, বাট তোমরা যখন শিখে ফেলবা তখন দেখবা খুব চমৎকার আকৃতিতে এই যৌগটা থাকে। এই যৌগটা দেখতে অনেকটা এরকম হয়: সোডিয়াম, অক্সিজেন, মাঝখানে একটা সালফার, আরো একটা সালফার, 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 পরপর 4টা সালফার, আবার অক্সিজেন, আবার সোডিয়াম, মাঝখানে এই যে সালফারটা, এইটা আরো দুইটা অক্সিজেনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত থাকে। এই সালফারটাও সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত থাকে আরো দুইটা অক্সিজেনের সাথে। এটা হচ্ছে Na2S4O6, এই যৌগটার লুইস ডট স্ট্রাকচার। তো এই ডট স্ট্রাকচারটা যদি আমি শিখে ফেলতে পারি, তাহলে এখানে একটা খেয়াল যদি তুমি করো, তাহলে মাঝখানের এই সালফার, এই স্ট্রাকচারটা পরিপূর্ণ সমযোজী যৌগে আবদ্ধ। আর সমযোজী যৌগে আবদ্ধ যেহেতু পরিপূর্ণভাবে, তাহলে তার মাথার উপরে কোনো প্লাস নাই, মাইনাস নেই, কিছু নাই। অর্থাৎ এইখানে এই সালফার দুটির জারণ মান শুধুমাত্র শূন্য প্রদর্শিত হয়। আমি শূন্যটা একটু সুন্দর করে লিখি, এটা অক্সিজেনের মতো দেখা যাচ্ছে, শূন্য প্রদর্শিত হয়। এবার এই বাকিরা কিন্তু জার্মান প্রদর্শন করবে, কারণ বাকিরা কিন্তু একদম নিউট্রালাইজড অবস্থায় নাই। সোডিয়াম কিন্তু অবশ্যই এখানে তোমার একটা পজিশনে আছে। সে কিন্তু সেখানে অবশ্যই তার জার্মান প্রদর্শন করবে, অক্সিজেন জার্মান প্রদর্শন করবে, এই অক্সিজেন করবে, এই সোডিয়াম করবে, এই সালফারও করবে, এই অক্সিজেন, এরা সবাই করবে। তো কিভাবে নির্ণয় করতে পারি? আমি চিন্তা করলাম যে যেহেতু পুরাটা একটা যৌগ, তাহলে এর জারণ অবশ্যই সামেশন হবে শূন্য। সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম আছে দুইটা। তাই সোডিয়াম, যেহেতু একটা সোডিয়ামের জারণ মান +1, তাই দুইটা সোডিয়ামের জারণ মান হবে +2। লিখে ফেললাম +2। এখানে অক্সিজেন আছে, তুমি যদি গণনা করো, তাহলে অক্সিজেন এখানে আছে 6টা। তো একটা অক্সিজেনের যদি জারণ মান -2 হয়, 6টা অক্সিজেনের জারণ মান হবে -2 × 6। আর সালফারের জারণ মান, এই দুইটা তো বাদ, এই দুইটাকে আমি কাউন্টার করছি না, এই দুইটার কে আমি কাউন্ট করছি না। কাউন্ট করব শুধুমাত্র এইটা আর এই সালফারের ক্ষেত্রে। এই সালফারের দয়ের জারণ মান আমি মনে করে জানিই না। তো আমি ধরে নিলাম 2 × X। এবার এই কোয়েশনটা যদি আমি একটু সলভ করি, তাহলে পরবর্তী অ্যান্সার আসে কি? 2। এটার অ্যান্সার আসবে -12। এটার অ্যান্সার আসবে 2X = 0। তো -12 আর 2 যোগ যদি করে দিই, তাহলে এখানে অ্যান্সার আসবে -10।
ইজ ইকুয়াল টু 2x, সরি সরি প্লাস 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে তুমি যদি আরেকটু কাজ করো তাহলে পেয়ে যাবে x ইজ ইকুয়াল টু 5 পেয়ে যাবে, অর্থাৎ +5। তাহলে দেখাই যাচ্ছে একই জগতে সালফার যারা মাঝখানে নিউট্রালাইজড অবস্থায় ছিল তাদের জারণ মান 0, আর যারা একটু দুই পাশে ছিল, যারা সন্নিবেশ সমযোজী গঠন করেছিল, তারা কিন্তু +5 জারণ মান প্রদর্শন করে। অর্থাৎ এই যৌগটাতে সালফার একই সাথে দুটি জারণ মান প্রদর্শন করে, একটি হচ্ছে 0 আর একটি হচ্ছে +5। তাহলে অপশন হবে, উত্তর হবে আমার ডি। পরবর্তী প্রশ্নতে যদি আমি যাই, এই প্রশ্নটা খুবই চমৎকার, খুবই সুন্দর। কি লিখেছে দেখো তো। লিখেছে ডিডিটি ভাই শব্দটি লিখতে এত মিলিগ্রাম গ্রাফাইট খরচ হয়, শব্দটি দুইবার লিখতে তোমার পেন্সিল হতে কতটি কার্বন পরমাণু হারিয়ে যাবে। দেখো, প্রশ্নটা দেখে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু দেখো এটা একটা 19-এর প্রশ্ন। প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়াতে অনেকে বুঝতে পারে না। প্রথম কথা হচ্ছে, আমি ডিডিটি ভাই লিখতে খরচ করলাম গ্রাফাইট, হারাবে কেন কার্বন পরমাণু? তোমরা কিন্তু ছোটবেলায় পড়ে এসেছো, 9-10-এও পড়েছো। কার্বনের দুটি রূপভেদ আছে, সামনে আরেকটা রূপভেদ সম্পর্কে জানবা। আপাতত দুটি নিয়ে আমরা আলোচনা করি, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট, পড়েছো কিন্তু। তো তার মধ্যে যেহেতু গ্রাফাইট খরচ হয়, গ্রাফাইট কিন্তু আমাদের পেন্সিলের একটা কাঁচামাল। যেহেতু পেন্সিল দিয়ে কোনো কিছু লিখতে গেলে গ্রাফাইট খরচ হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি না কার্বনই খরচ হচ্ছে? অবশ্যই। তাহলে ডিডিটি ভাই লিখতে গেলে গ্রাফাইট কিন্তু খরচ হচ্ছে, মানে কার্বন খরচ হচ্ছে। খরচ যেহেতু হচ্ছে, কার্বন পরমাণু কয়টা খরচ হচ্ছে সেটা কিন্তু বের করা সম্ভব। কিভাবে বের করতে পারি? দেখো, ডিডি ভাই কিন্তু তোমাদের, ডিডি ভাই অথবা এআর ভাই তোমাদেরকে ক্লাসে মোল সংখ্যার অনেকগুলো সূত্র লিখিয়ে দিয়েছিল। মোল সংখ্যার একটা সূত্র তোমরা তোমাদের মানে তোমাদের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়নে জানতে পারবে। আমি ওই সূত্রটা ছাড়া বাকি সূত্রগুলো লিখিয়ে দিচ্ছি, যেগুলো অনেক পরিচিত, 9-10-ও তোমরা দেখেছো। এন এর একটা সূত্র হচ্ছে, আমাকে যদি একটা মৌল অথবা আয়ন অথবা পরমাণু অথবা অণুর গ্রাম এককে আণবিক ভর দেওয়া থাকে, সেটাকে যদি তার 1 মোলের আণবিক ভর দ্বারা ভাগ করে দিই তাহলে তার মোল সংখ্যা পাবো। এবার উপস্থিত পরমাণু, অণু অথবা আয়নের সংখ্যা যদি আমাকে দিয়ে দেয় এবং সেটাকে যদি আমি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে আমি মোল সংখ্যা পাবো। এসটিপি তে যদি কথা বলে দেয়, তাহলে তার যদি আয়তনটা দিয়ে দেয়, তাকে আমি 22.4 দ্বারা ভাগ করে দিলে পাবো। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে আমাকে যদি তার লিটার এককে আয়তনটা দিয়ে দেয়, ভিএল মানে লিটার এককে আয়তন, এবং তার ঘনমাত্রাটা দিয়ে দেয়, তাহলে আমি কিন্তু তার মোল সংখ্যা বের করতে পারবো। তো এখানে আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হতেই পারে এখানে দুইটি সূত্র, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো সূত্র, একটার সাথে আরেকটা কম্বাইন করে অনেক সূত্র বানানো যায়। আমাদের এই অঙ্কের জন্য যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এইটা। আমরা যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমাদের অঙ্ক শেষ। দেখো কিভাবে করব। আমি এই অংশটা নিয়ে যদি লিখি W/M ইজ ইকুয়াল টু হচ্ছে N/Na। দেখো তো আমাদের প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে কতটি পরমাণু হারিয়ে যাবে। আচ্ছা, যতটুকু গ্রাফাইট খরচ হয়েছে সেই গ্রাফাইটের মধ্যে কতটি কার্বন পরমাণু ছিল সেটা বের করলে তো আমার অঙ্ক শেষ। অর্থাৎ আমাকে আলটিমেটলি ইনডিরেক্টলি আমাকে এন এর মানটা বের করতে বলেছে, আমাকে ডাব্লিউ সম্পর্কে যথেষ্ট তথ্য দিয়ে দিয়েছে। তো এই অঙ্কের পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? পরবর্তী লাইনে আমি যদি ডাব্লিউর মান বসাই, দেখো ডাব্লিউর মান বলে দিয়েছে 5 × 10⁻⁻⁴ মিলিগ্রাম বলে দিয়েছে। কিন্তু দেখো, আমরা সাধারণত ইন জেনারেল আমরা যে আণবিক ভরের মানগুলো বসাই অঙ্কতে, সেগুলো কিন্তু আমরা গ্রাম এককে বসাই। যেহেতু আমরা আণবিক ভরের একক গ্রাম এককে বসাই, তাই মিলিগ্রামকে কিন্তু মিলিগ্রামে রাখা যাবে না। দ্যাটস ওয়াই আমাকে মিলিগ্রামকে গ্রামে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা জানি মিলিগ্রামকে গ্রামে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করে দিব, বা বলতে পারি 1000 দ্বারা ভাগও করে দিতে পারি, তোমাদের ইচ্ছা। তো 10⁻³ দ্বারা গুণ করলাম, এটা মিলিগ্রামে থেকে গ্রামে চলে গেল। কিন্তু এখানে কাজ শেষ হয় নাই। দেখো, শব্দটাকে দুইবার লিখতে বলা হয়েছে। তো একবার লিখলে খরচ হয় হচ্ছে আমার এতটুক, একবার লিখলে খরচ হয় এতটুক, দুইবার লিখলে কতটুক হবে? এর দ্বিগুণ হবে না? অবশ্যই। তাহলে সেখান থেকে আমি বুঝতে পারতেছি একবার খরচ করলে যেহেতু এতটুক হয়, তাহলে দুইবার খরচ করলে হবে এর দ্বিগুণ। 2 দ্বারা গুণ করে দিলাম। এবার এম কি হবে বলতো? গ্রাফাইট আর কার্বন কি আলাদা জিনিস? তাহলে কার্বনের আণবিক ভরই হবে গ্রাফাইটের আণবিক ভর। তাহলে কার্বনের আণবিক ভর আমরা জানি 12 হয়, তাই 12 বসিয়ে দিলাম। এবার এন এর মানটাই জানি না, এন এর মানটা আমরা বের করব অঙ্ক করে। আর এখানে এন এর মান আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বসিয়ে দিই, সেটা আমাদের প্রিয় সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এটা যদি বসিয়ে দিই, এই লাইন থেকেই কিন্তু আমরা চাইলে আমাদের
সেই হারিয়ে যাওয়া কার্বন সংখ্যার মানটা বের করতে পারি। এন এর মানটা যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলো তো? আমাকে এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে এইখানে নিয়ে যেতে হবে গুণ আকারে, এবং গুণ করলে ফাইনালি তোমরা যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে আমাদের অপশন বি হবে। সেটা হচ্ছে 5.02 ইন্টু 10⁻⁻⁶। আমার কথা বিশ্বাস করা দরকার নেই, তোমরা তোমাদের ক্যালকুলেটরটা বের করে অবশ্যই অঙ্কটা করো, করে দেখো আমার কথার সাথে কাজ মিলে কিনা। বুঝতে পারছি? তাহলে এভাবে যদি করো তাহলে আমাদের অঙ্কটা কিন্তু, এই একটা অঙ্ক একটু বড় ছিল কিন্তু দেখো বাকি প্রশ্নগুলো কিন্তু মুখে মুখে দেওয়া যায়। প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট ধরলে হবে না, কিছু প্রশ্ন 10 সেকেন্ডে হয়ে যায়, কিছু প্রশ্ন আবার 2 মিনিট লাগে। তো যে সকল, এটা এখান থেকে একটা লার্নিং আছে তোমাদের মেন পরীক্ষাগুলোতেও, তোমরা বড় বড় প্রশ্নগুলোতে 1 মিনিটের চেয়ে বেশি সময় দিবা, আর যে সকল প্রশ্নগুলো দেখলেই পারা যায় সেগুলোতে 10 5 6 সেকেন্ড দিবা। এভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে পুরো 30 মিনিটের মধ্যে 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ দিতে হয়। আমরা আমাদের পরের প্রশ্নটাতে যাই। এখানে বলেছে যে কক্ষ তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন কি পরিমাণ আয়তন দখল করবে। দেখো কক্ষ তাপমাত্রা কিন্তু বলে দিছে, অ্যাসিটিপি কে বলে দিছে, অ্যাসিটিপি বলে দেয় নাই। আমরা তোমাকে একটা রিমাইন্ডার করি, তোমাদের যদি খেয়াল থাকে তাহলে সৈকত ভাইয়া তোমাদের ক্লাসে পড়িয়েছে, একটাকে বলা হচ্ছে আমার এসএটিপি। তো এসএটিপি আর আরেকটা ছিল আরটিপি, রুম টেম্পারেচার এন্ড প্রেসার। এসিটিপি তে আর আরটিপি তে জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এসিটিপি তে টেম্পারেচারটাকে ধরা হয় 100 কিলো প্যাসকেল, সরি টেম্পারেচার না, সরি প্রেসারকে ধরা হয় 100 কিলো প্যাসকেল। এটাকে যদি আমি প্যাসকেলে কনভার্ট করি তাহলে সেটা দাঁড়াবে 10, আরো 3টা শূন্য আসবে, তাহলে 10⁻⁵ প্যাসকেল আমি বলতে পারি, 10⁻⁵ প্যাসকেলও বলতে পারি। তো এটাকে যদি এটিএম এ নিতে হয় তাহলে আমি 10⁻⁵ প্যাসকেলকে আমাদের 1 ATM এর ইকুইভ্যালেন্ট প্যাসকেল, যেটা কিনা হচ্ছে 101325 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি প্যাসকেল পেয়ে যাব। এবং সেই মানটা আসবে, আমি করে দেখছি, 10⁻⁵ ডিভাইড বাই 101325, সেই মানটা আসে তোমার 0.987 ATM। কিন্তু আরটিপিতে প্রেসার কিন্তু 1 ATM ধরা হয়, 1 ATM, জাস্ট একটা ডিফারেন্স, আর বাকি তোমার টেম্পারেচার কিন্তু সেম। অ্যাসিটিপির টেম্পারেচারও ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াসকে, 25 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমি যদি আমার কেলভিনে কনভার্ট করি তাহলে আসবে 298, মানে 298 কেলভিন। এটাতেও সেম জিনিস, এটাতেও আমার টেম্পারেচারের মান কিন্তু 298 কেলভিনই হবে। আচ্ছা, তো এটা গেল আমাদের মানে প্রাথমিক আলোচনা। এবার আমরা অঙ্কটা সলভ করি। তো যেহেতু কক্ষ তাপমাত্রা বলে দিয়েছে, অ্যাসিটিপি বলে দেয় নাই, তাই আমার চাপ কিন্তু 1 ATM কে ধরতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এই অঙ্কটা কিভাবে করতে পারি? এটা খুবই সহজ। আমরা চাইলে এটাকে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ বা মোলার গ্যাস সমীকরণ পিভি সমান সমান এনআরটি দিয়ে করতে পারি খুব সহজে। এটা দিয়ে কিভাবে করতে পারি? দেখো আমাদের এখানে চাপ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমরা যেহেতু কক্ষ তাপমাত্রা বলে দিছে তাহলে আরটিপির কথা বলা হচ্ছে, আর আরটিপিতে আমার চাপের মান 1 ATM বসাতে হয়। এবার আয়তনের কথা কি বলেছে? আয়তনের কথাটাই হচ্ছে, আমাকে আয়তনটাকে আমাকে মেন বের করতে হবে। মোল সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে আমি একটু পরে বলবো। আর আর এর মান আমরা জানি, কত বসাতে হবে, 0.0821। আর টি এর মান তো 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তো যেহেতু আমাকে আয়তন বের করতে হবে, তা আয়তনকে রেখে দিলাম, এখানে লিখতে পারি N/T/P। কিন্তু তুমি যদি প্রশ্নে খোঁজো কোথাও কিন্তু মোল সংখ্যা দেওয়া নেই, মোল সংখ্যা দেওয়া নেই, বাট মোল সংখ্যা বের করার জন্য তথ্য দেওয়া আছে। কি দিছে বলো তো? 4 গ্রাম অক্সিজেন বলে দিছে। আচ্ছা, মোল সংখ্যা জায়গায় কি আমি W/M লিখতে পারি? তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক, R×T ডিভাইডেড বাই পি। যদি একটু নিচে নেই তাহলে এটাকে যদি আমি চেষ্টা করি, ডাব্লিউর মান কিন্তু দেওয়া আছে প্রশ্নে 4 গ্রাম। যেহেতু অক্সিজেন গ্যাসের কথা বলা হয়েছে, আমরা জানি 7টা গ্যাস দ্বিপারমাণবিক হিসেবে থাকে। এরা হচ্ছে 4টা হ্যালোজেন, এবং তার সাথে হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এদের কিন্তু কখনো এইভাবে দেখা যায় না, এরা সবসময় দ্বিপারমাণবিক আকারে থাকে। সেই জন্য যেহেতু অক্সিজেন গ্যাস বলে দিয়েছে, তাই এর কিন্তু যে আণবিক ভর সেটা কিন্তু 32 গ্রাম হবে। যেহেতু 32 গ্রাম হবে, দ্যাটস ওয়াই আমরা এখানে 32 বসিয়ে দিলাম। আর এর মান 0.0821 বসিয়ে দিলাম। টি এর মান যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস, তাই 298 কেলভিন বসিয়ে দিলাম। এবং চাপের মান 1 বসিয়ে দিলাম, যেহেতু 1 ATM। এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি একটু কষ্ট করে, তাহলে আমাদের অ্যান্সার 3.06 লিটার চলে আসবে। এটা হচ্ছে এটা সলভ। আমরা নেক্সট প্রশ্নতে যাই, আশা রাখি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এখানে একটা প্রশ্ন বলেছে যে অ্যামোনিয়াতে মুক্তজর কত। এটা তো একদমই সহজ প্রশ্ন, আমরা জানি নাইট্রোজেনের
শেষ শক্তি স্তরে কিন্তু পাঁচটা ইলেকট্রন থাকে। পাঁচটা ইলেকট্রনের মধ্যে তিনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে তিনটা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে ফেলে। কিন্তু দুইটা যে ইলেকট্রন অলরেডি বন্ধন গঠন করার পরে থেকে যায়, তাহলে আমরা বলতে পারি এখানে কিন্তু নাইট্রোজেনের মাথার উপরে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। এক জোড়াটা প্রশ্ন করেছো, যেহেতু ইলেকট্রন দুইটা থাকে তাই অ্যান্সার তো দুই হওয়ার কথা। এক কেন না? এক কেন হইল? দেখো, মুক্তজোর শব্দটার মধ্যেই কথা বলে দিছে, জোর কথা বলে দিছে না? মুক্তজোর শব্দের মধ্যেই জোর বলে দিছে। তো মুক্ত জোর কয়টি, মানে হাউ মেনি পেয়ার্স, কত জোড়া? এক জোড়া, মানে দুইটি। কথা বুঝাতে পারছি? একদম, এটা খুব সহজ প্রশ্ন ছিল, আশা রাখি বুঝতে পেরেছো। এই প্রশ্নতে একটা যাই। এখানে একটা কথা বলেছে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যৌগ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক। তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, তোমাদের এয়ার ভাই খুব সুন্দর করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর সম্পর্কে একটা তথ্য দিয়েছিল। দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যৌগটা কেমন হয়। অ্যালুমিনিয়াম থাকে মাঝখানে, আর তিনটা ক্লোরিন তার তিন পাশে থাকে, সিএল, সিএল, সিএল। আমি যদি শুধু অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলি, তাহলে এখানে বন্ধন গঠন করার পরে অ্যালুমিনিয়ামের শেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন ছিল, এবং সে তিনটা বন্ধনও করে ফেলছে, এবং এই জন্য তার শেষ শক্তি স্তরে ছয়টা ইলেকট্রন। অষ্টক কিন্তু পূর্ণ হয় নাই। তাই এটা কিন্তু একটা অষ্টক সংযোজনে গঠিত যৌগ। ক্লোরিনের দিকে যদি তাকাই, ক্লোরিনের শেষ শক্তি স্তরে সাতটা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন সে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন করে ফেলছে, তাহলে স্টিল তার মধ্যে এখনো ছয়টা ইলেকট্রন আছে। সেই ছয়টা ইলেকট্রন কিন্তু মুক্তজোড় ইলেকট্রন হিসেবে এই ক্লোরিনের মাথার উপরে জমা থাকে। সেম গোজ টু এই ক্লোরিনটাও, সেম গোজ টু পাশের ক্লোরিনটাও। তাহলে প্রত্যেকটা ক্লোরিনের মধ্যে কিন্তু তিন জোড়া করে মুক্তজ ইলেকট্রন থাকে। অন্যদিকে আমার অ্যালুমিনিয়াম কিন্তু একটা অষ্টক সংকোচনে গঠিত যৌগ। তো এখান থেকে কিন্তু দেখো, আমাদের আর সামনে আগানোর দরকার নেই, 3 নাম্বার অপশনটা ভুল প্রমাণিত হয়ে গেছে অলরেডি। কারণ এখানে বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে ট্রাইক্লোরাইডের মধ্যে একই সাথে সমযোজী আয়নিক সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান। উত্তর হচ্ছে না, সমযোজী এবং সন্নিবেশ সমযোজী বিদ্যমান। কারণ AlCl3 একা পাওয়া যায় না, বিশেষ অবস্থা প্রয়োগ করে AlCl3 একা পেতে হয়। এটা সাধারণত ডাইমার আকারে পাওয়া যায়। তাহলে এই দুটা সঠিক, আয়নিক বন্ধন কিন্তু কেউ নাই, এরা কিন্তু তিনজনই কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ। আচ্ছা, তাহলে 3 নাম্বার অপশনটা ভুল। বাট এক আর দুইয়ের মধ্যে কোনটা সঠিক এবং দুইটাই সঠিক কিনা সেটা এখন আমরা বের করবো। তো ঘটনা ঘটে এরকম যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পাশাপাশি মনে করো দুইটা যৌগ আছে, এই একটা অ্যালুমিনিয়াম, এই একটা অ্যালুমিনিয়াম। দেখো কি ঘটে। এই একটা ক্লোরিন, 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 এই একটা ক্লোরিন। প্রতিটা ক্লোরিনের মধ্যেই কিন্তু তিন জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। প্রতিটা ক্লোরিনের মধ্যে তিন জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। তো ঘটনা ঘটে এটা যে আমরা কিন্তু অলরেডি আলোচনা করে ফেলছি যে আমার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কিন্তু একটা অষ্টক সংকোচনে গঠিত যৌগ। দ্যাটস ওয়াই এই অ্যালুমিনিয়াম কিন্তু চায় কোনো না কোনো ভাবে তার অষ্টকটা পূর্ণ করুক। কিন্তু একটা কথা মনে রাখবা, যে যারা অষ্টক সংকোচনে গঠিত যৌগ, তারা কিন্তু নতুন করে সমযোজী বন্ধনের মাধ্যমে তার অষ্টক পূর্ণ করে এমন না। সে চায় কোনো না কোনো ভাবে সে যদি কারোর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারতো, তাহলে সে তার অষ্টক পূর্ণ করতে পারতো। কেন সন্নিবেশ সমযোজী বন্ধন, কেন অন্য বন্ধন না? কারণ সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যার কিনা ইলেকট্রন একটু বেশি বেশি রয়েছে, সে চাইলে সেই দুটো ইলেকট্রন, যার ইলেকট্রন একদমই নাই, তাকে সরাসরি শেয়ার করতে পারে। এজন্য এই অ্যালুমিনিয়াম চায় আমি যদি পাশে থাকা আরেকটা AlCl3 কাছাকাছি চলে আসতে পারি, তাহলে তার তো তিনটা ক্লোরিনের মধ্যে অনেক অনেক জোড়া মুক্ত ইলেকট্রন আছে। সে চাইলেই সেখান থেকে যদি কিছু মুক্ত ইলেকট্রন তাকে দেয়, তাহলে সে কিন্তু তার অষ্টক পূর্ণ করতে পারে। এবং সেটাই ঘটে। এই ক্লোরিনটার থেকে দুইটা মুক্ত ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করে, আর এই ক্লোরিন থেকে দুইটা ইলেকট্রন গিয়ে এই অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন করে। এবং এটার করার মাধ্যমে দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পরস্পরের সাথে ডাইমার গঠন করে, এবং তখন তাদের যৌগের নাম হয়ে যায় Al2Cl6 হয়ে যায়। তো দেখো, এরা কিন্তু এভাবে যুক্ত থাকে। তো এটা মোটামুটি আমরা জেনে ফেলেছি, এটা তোমাদের এআর ভাই অনেক সুন্দর করে তোমাদেরকে পড়িয়ে দিয়েছে। এবার আমরা যদি এই দুটো অপশন সঠিক কিনা একটু যাচাই করি, তো এখানে বলে দিয়েছে যে দুটি AlCl3 পরস্পরের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটা কি সত্য? হ্যাঁ, এটা 100-তে 100 সত্য, এটাই আমরা মাত্র দেখলাম।
আর 2 নম্বর অপশনে বলেছে যে দুটি এলসিএল পরস্পরের সমযোজী বন্ধনে যুক্ত থাকে। না, এটা সঠিক না। কারণ আমরা একটু আগে দেখেছি যে দুইটা এলসিএল পরস্পরের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত, সমযোজী বন্ধনে যুক্ত নয়। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নতে যাই। এখানে বলেছে হাইড্রোনিয়াম আয়নের সন্নিবেশ সমযোজী বন্ধন ক্ষমতা কত। দেখো একটু বুঝাই। সন্নিবেশ সমযোজী বন্ধন ক্ষমতা এই জিনিসটা নির্ভর করে একটা যৌগের মাথার উপরে মুক্তজোড় ইলেকট্রন আছে কয়টা। কারো যদি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে সে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারবে। কারো যদি দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে তাহলে সে দুই জোড়া সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারবে। তো দেখো হাইড্রোনিয়াম আয়নটা কিভাবে গঠিত হয়। মূলত যখন পানি যখন গঠিত হয়ে যায়, গঠন হওয়ার পরে আমরা যদি এর স্ট্রাকচার দেখতে চাই, গঠন হয়ে যাওয়ার পরেও কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের মাথার উপরে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। সেই দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে কি ঘটে। দেখো আমি যদি এইভাবে লিখি, এই দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দ্রবণে থাকা হাইড্রোজেন প্লাসকে দ্রবণে থাকা হাইড্রোজেন প্লাসকে এই এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করার মাধ্যমে H3O প্লাস গঠিত হয়। এই জিনিসটাকে কিন্তু আমরা হাইড্রোনিয়াম আয়ন বলি। তো তোমরা আরেকটু বড় হও, আরেকটু ম্যাচুরিটি আসুক, আর পরবর্তী অধ্যায়ে তোমরা আরো জানতে পারবা হাইড্রোনিয়াম আয়ন গঠন করার পরে পানি কিন্তু আরেকটা H+ এর সাথে যৌগ গঠন করে না। সেটা আমরা একটু পরে বুঝতে পারবো, এখন আমাদের জানার প্রয়োজন নেই। জাস্ট আমরা হাইড্রোনিয়াম আয়ন সম্পর্কে জানলাম। দেখো হাইড্রোনিয়াম আয়ন সম্পর্কে শিখে ফেললাম, H3O+। তাহলে দেখো অক্সিজেন তার অলরেডি একজোড়া মুক্তজোড় ইলেকট্রন দান করে H3O+ এর সাথে কিন্তু বন্ধন করে ফেলছে। এখনো কিন্তু তার মাথায় আরো দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে সে চাইলে সেই দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন দিয়ে আরেকজনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারে। বুঝতে পারছি? তো সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে, কিন্তু এখানে কিছু লিমিটেশন আছে। যেহেতু তোমরা মাত্র বেসিক ক্লাস করছো, তো তোমরা সেক্ষেত্রে উত্তর এক দাগানোই উচিত। তোমরা যখন পুরো ইন্টারমিডিয়েট পড়ে ফেলবা তখন তোমরা গিয়ে জানবা যে অনেক ক্ষেত্রে সেটা নেই হইতে পারে। কারণ অনেক ক্ষেত্রে একটু ব্যাপার স্যাপার আছে যে ক্ষেত্রে গিয়ে হাইড্রোনিয়াম আয়ন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না। অনেকগুলো লিমিটেশন আছে, তো তোমরা এক আপাতত শিখে রাখো। কেন কিছু ক্ষেত্রে হয় না সেটা তোমরা আরেকটু পরবর্তীতে অন্যান্য অধ্যায়ে জানতে পারবা। তো আমরা 12 নম্বর প্রশ্নতে যাই। এখানে দেখো তোমাদের ডিটি ভাই তোমাদের ক্লাস নিয়েছিল। সেখানে একটা কথা বলেছিল যে শোষণ বা অ্যাবজর্বেন্স সম্পর্কে তোমরা একটা সূত্র জানতে পারবা, সেটাকে বলা হয় বিয়াল ল্যাম্বার্টের সূত্র। তো এটা আসলে একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল, ভাই ক্লাসে বলেছিল। তো আশা রাখি বুঝতে পেরেছো এটা সম্পর্কে। এটা কি, এটা ডেফিনেশন কি, এটার বিবৃতি কি এখন জানা দরকার নেই, সেটা পরবর্তীতে জানতে পারবে। আচ্ছা, তো পরের প্রশ্নতে যাই। এখানে একটা প্রশ্ন, এটাও তোমাদের ডিরেক্টিভ ভাই করেছিল। H2SO4 এর রাসায়নিক তুল্যাঙ্ক কত। তো ভাই কিন্তু সূত্র লিখিয়ে দিয়েছিল তোমাদেরকে এবং অঙ্কটা করেও দিয়েছিল যে রাসায়নিক তুল্যাঙ্কের সূত্র কি। যদি আমরা লিখি রাসায়নিক তুল্যাঙ্কে তুল্যাঙ্ক, এর সূত্র হচ্ছে যে কোন একটা যৌগের যদি আমি রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে চাই, তাহলে তার আণবিক ভরকে ওই সংখ্যার তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে দিলেই আমি রাসায়নিক তুল্যাঙ্ক পাবো। তো রাসায়নিক মানে তুল্য সংখ্যা আসলে কি। তুল্য সংখ্যা হচ্ছে তোমার এই যে H2SO4, এটার কথা যদি চিন্তা করি, এটাকে যদি আমি ভাঙি, তাহলে এটাকে আমি লিখতে পারি 2H+ SO4 2- আকারে ভাঙতে পারি। তাহলে দেখাই যাচ্ছে যে একটা জলীয় দ্রবণে যদি H2SO4 H+ ছেড়ে দেয়, তাহলে সে কিন্তু দুই অণু H+ ছেড়ে দিচ্ছে। এটাই কিন্তু আমার তুল্য সংখ্যা। এটার কথা আমি যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে তুল্য সংখ্যা কিন্তু সবার ক্ষেত্রে H+ না পাওয়া তো শিখে রাখো তোমরা। যেহেতু একদম বেসিক ক্লাস, আমি সবকিছু ডেপথ এখন পড়াতে পারবো না। তোমরা যখন পরিমাণগত রসায়ন পড়বে দ্বিতীয় পত্রে, তখন তুল্য সংখ্যা নিয়ে ব্যাপক ব্যাপক মানে যতটুকু জানা সম্ভব জানতে পারবা। আপাতত এভাবে চিন্তা করো। H2SO4 এর ক্ষেত্রে যেহেতু এটা পড়িয়েছিলেন, তাই আমি সবচেয়ে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি, বাট এটা সঠিক না। তো সেক্ষেত্রে তুল্য সংখ্যা কিন্তু দুই দাঁড়াচ্ছে। আর H2SO4 আমরা জানি যদি এর আণবিক ভর নির্ণয় করতে চাই, তো হাইড্রোজেন আছে দুইটা, প্রত্যেকের আণবিক পারমাণবিক ভর হচ্ছে এক। সালফার আছে একটা, তাহলে আসবে 32। অক্সিজেন আছে চারটা, তাহলে 4 × 16। যদি এটা করে দেই এবং এর মান যদি দুই বসিয়ে দিই, তাহলে অ্যান্সার কিন্তু আসে 49 বা 49। তাহলে এটার উত্তর হচ্ছে 49 বা 49। আশা রাখি বুঝতে পেরেছো। আচ্ছা, তো তোমাদের মনে অনেকে ডাউট থাকে যে প্রশ্নগুলো কেন ভাই ডেপথে পড়াচ্ছে না। কারণ ডেপথ তো আমাদের ওই অধ্যায় পড়ায়নি এখন। ডেপথ পড়ানোটা একদমই উচিত না।
তো এই জন্য জাস্ট আমি তারপরও যতটুকু সম্ভব কোন রকম লজিক্যাল হোক বা ইলজিক্যাল হোক আমি পড়ানোর চেষ্টা করতেছি। আর এটা তো পড়ানোর কিছু না, প্লাঙ্কের ধ্রুবক তোমরা পড়েছো 6.626 × 10⁻34 জুল পার সেকেন্ড, মানে জুল সেকেন্ড। তো এটা খুবই সহজ প্রশ্ন ছিল। 4 নম্বর প্রশ্নতে এটাও খুব সহজ প্রশ্ন, ভাইয়া পড়িয়েছিলেন যে 1 জুল সমান সমান কত আর্ক হবে, সেটা হচ্ছে 10⁻7 আর্ক। এটাও খুব সহজ ছিল। এই প্রশ্নটা আমি তোমাদেরকে আবার বারিকেজ দিব। কেন বারিকেজ দিব বলো তো? তো তোমরা এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের অলরেডি একটা প্রশ্নতে পড়ে এসেছি, 3 নাম্বার কি 4 নম্বর প্রশ্নতে পড়েছিলাম। তোমরা এই প্রশ্নটা নিজে নিজে করবা, খাতার যে ছবিটা সেই ছবিটা তুলে এই পোস্টের কমেন্টে দিবা। আমি দেখবো কিন্তু, এবং প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দিব, দেখি কে কি পারে। এটা কত হবে সেটা আমাকে উত্তর করে জানো। আমি কিন্তু এখানে +2 লিখে রাখছি। তুমি তো বলবা +2 তো জানি, কিন্তু কেমনে +2 হইলো সেটা কিন্তু লিখে লিখে আমাকে খাতায় লিখে ছবি তুলে পাঠাবা, মানে কমেন্টে। পরের প্রশ্নতে যাই। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পারক্লোরিক অ্যাসিডের সংকেত কি? তো এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখো, শুধুমাত্র যেটা সঠিক উত্তর সেটা জানলেই হবে না, আমাকে বাকিদের নামগুলোও জানতে হবে। বাকিদের নামগুলো আমরা কিভাবে জানতে পারি একটু দেখাই। এখানে যতগুলা অপশন দেওয়া আছে প্রত্যেকের নামটা জানানোর প্রয়োজন। তো আমি যদি নামগুলো লিখি, তো এখানে দেওয়া আছে HClO বা HOClও লিখতে পারি। আমি HOCl লিখলাম, বা HClO লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা HClO লিখি। HClO যদি লিখি তাহলে সেক্ষেত্রে এই যৌগটার যে নাম, সেটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড। এটা হচ্ছে অপশন ডি এর নাম। এবার আমি যদি অপশন এর দিকে তাকাই, অপশন এতে লেখা HClO2, এইটার নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড। ক্লোরাস অ্যাসিড। এরপরে অপশন, আমি যদি বি এর দিকে তাকাই, তাহলে বি এ অপশন লেখা আছে HClO3, এই যৌগটার নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড। তাহলে লিখে ফেললাম ক্লোরিক অ্যাসিড। এবং সর্বশেষ অপশন সি যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, সেটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এখানে তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেরে রাখো, কারণ এই সংকেতগুলা কিন্তু ফিউচারে তোমার অনেক কাজে লাগবে। পার ক্লোরিক অ্যাসিড, এটা অনেক ইম্পর্টেন্ট, লিখে রেখো। আশা রাখি বুঝতে পেরেছো। তো পরের প্রশ্নটা একটা খুবই সহজ, একটা সহজ প্রশ্ন, এবং একটা তোমরা এই অঙ্ক অনেকবার করেছো, তো আমি করিয়ে দিই। এখানে বলেছে যে আমার আয়তন দেওয়া আছে, আমার গ্রাম দেওয়া আছে, আমার মোলারিটি বের করতে বলছে। তো আমরা একটা সূত্র পারি যে N = VS, যেখানে আয়তনের মানটা অবশ্যই লিটার এককে হইতে হবে। আমার আসলে এস এর মানটা লাগবে, তো আমি লিখতে পারি N/VL। এন এর জায়গায় আবার লিখতে পারি W/M/VL। ডাব্লিউর মান দেওয়া আছে 10.6। আমরা জানি যে Na2CO3 এর আণবিক ভরও কিন্তু 106। একে যদি আমি ভিএল, কত 10 মিলিলিটার দেওয়া আছে, কিন্তু 10 মিলিলিটার লিখলে কি হবে, লিটারে নিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই আমাকে 10⁻³ দ্বারা গুণ করে দিতে হবে। গুণ করে যে অ্যান্সারটা পাবো দেখবে সেটার অ্যান্সার আসবে 10। তো এটার উত্তর হচ্ছে 10 মোলার। এবং এই প্রশ্নটা খুবই সহজ ছিল, ক্যালকুলেটারে খুব সহজে করে ফেলা যায়। আশা কি বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নটাতে যাই। এখানে বলা হয়েছে অ্যাসিটিপিতে চাপের মান কত ধরা হয়। এটা কিন্তু অলরেডি পড়ে এসেছি, সেটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। কিন্তু কোথাও তো 100 কিলো প্যাসকেল লেখা নাই, দেওয়া হচ্ছে 100 প্যাসকেল। অনেকে সি দিয়ে আগিয়ে দিয়েছো, এটা কিন্তু সঠিক না। সি সঠিক না। 100 কিলো প্যাসকেল মানে কি? কিলো প্যাসকেলকে যদি প্যাসকেলে নিতে হয় তাহলে অবশ্যই আরো 1000 দ্বারা গুণ করতে হবে না? 1000 দ্বারা যদি গুণ করে দাও তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে 10⁻5 প্যাসকেল। তো উত্তর হচ্ছে আমার অপশন ডি। তো আজকে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে, এটা একদমই কি বলবো বাচ্চাদের প্রশ্ন, এটা HW থাকলো। তোমরা ভাইয়া পড়েছে, আচ্ছা আমি HW না, আমি নিজে করে দিচ্ছি। তোমরা জানো যে একটা ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন করে, অন্যদিকে এটা অধাতু আর অধাতু মিলে কিন্তু সমযোজী বন্ধন করে। তাহলে এ যেহেতু আমার একটা ধাতু, বি যেহেতু আমার একটা অধাতু, তাহলে এ আর বি এর মধ্যে গঠিত যৌগ অবশ্যই একটা আয়নিক যৌগ হবে। বি আর সি এর মধ্যে গঠিত যৌগ অবশ্যই একটা সমযোজী যৌগ হবে। আর এ আর বি কি ধাতব বন্ধন হবে? আমরা জানি ধাতুতে ধাতুতে যে বন্ধন গঠন করা হয় সেটা হচ্ছে ধাতব বন্ধন। তো সেই জায়গা থেকে 1 আর 2 হচ্ছে আমার সঠিক উত্তর। তো বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তো আশা রাখি তোমরা তোমাদের সলভ ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা এরপরে যদি কোনো প্রশ্নে তোমাদের ডাউট থাকে আমাকে অবশ্যই জানাবা কমেন্টে। আর তোমাদের প্রতি আবারও রিকোয়েস্ট, তোমরা এক্সামগুলোতে অবশ্যই অংশগ্রহণ করবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।